আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আবার অনেক 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 দিন পর তোমাদের সাথে চলে এসেছি ক্লাস নিতে। এতদিন সবার কেমন কেটেছে? আমার তো খুব খারাপই কেটেছে বলবো। তার কারণ পরীক্ষার ব্যস্ততা ছিল, প্লাস তোমাদের সাথে কানেক্ট হতে পারছিলাম না, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। আর তোমরা জানো তোমাদের সাথে ক্লাসে কানেক্ট হতে পারলে আমার কতটা ভালো লাগে, আসলেই ভীষণ ভালো লাগে। আর দেরি না করি আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই, তাই না? আচ্ছা, সবসময়ের মতোই বলতে হয়, যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা এই ব্রেকের মধ্যে আমাকে ভুলে গিয়েছো তাদেরকে আমি আবার একটু মনে করিয়ে দিই। আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের একটা কবিতা, নাম কি ফেব্রুয়ারি 1969। আর কবিতাটি লিখেছে কে? শামসুর রাহমান। তোমরা একটু খেয়াল করে দেখবে যে দেখো শামসুর রাহমান, এই বানানটা বুঝছো? তোমার এইচএসসি তে যদিও না আসে, অ্যাডমিশন টেস্টে এত কনফিউজিং একটা নেম যে এটা দিয়ে পড়ে চারটা অপশানে দেখা যায় শামসুর রহমান দিয়ে বানান হেরফের করে দেয় যে রহমান নাকি রাহমান। এই ব্যাপারটা আমরা কনফিউজড হয়ে যাই এবং ম্যাক্সিমাম কি হয়, আমরা ভুল করে ফেলি। তো আমি সবসময় বলি এমন ভাবে এখন থেকে প্রিপারেশন নিবে যেন এইটা আমার এইচএসসি এক্সাম পর্যন্তই সীমাবদ্ধ না হয়, একবারে এইটাকে আমরা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত নিয়ে যাব, তাই না? তাহলে দেখো খুব গুরুত্বের সাথে লিখবে, দেখবে যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি লিখেছে শামসুর রাহমান। এখন দেখো কবিতাটির নাম কি? ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 কি হয় বলতো? এই দুইটা না, এখানে দুইটা জিনিস একসাথে কানেক্ট হয়েছে। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের একদিকে ভাষা আন্দোলন হয়েছিল, আরেকদিকে 69-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল। এই দুইটা বিষয়কে এই কবিতাটিতে কি হয়েছে, কানেক্ট করা হয়েছে। সেটা হচ্ছে কি, যে 69-এর গণ অভ্যুত্থানের সময় কিছু কিছু জিনিস দেখে দেখে এই যে কবি শামসুর রহমান ফিল করেছে যে হয়তো 69-এর গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে গিয়ে নেতৃত্ব দিচ্ছে, তখন কবি কি করছে, তার মধ্যে সেই 21-এর চেতনাকে খুঁজে পাচ্ছে। যে নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে সেই 21শে ফেব্রুয়ারি সালামকে দেখছে, বরকতকে দেখছে। এভাবে কি হয়, ফেব্রুয়ারির মানে 21শে ফেব্রুয়ারিকে অর্থাৎ ভাষা আন্দোলনকে গণ অভ্যুত্থানের সাথে কানেক্ট করা হয়েছে এই ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, যে কবিতা পড়ার আগে এই যে নাম বলেছি শামসুর রাহমান, তার সম্পর্কে আগে জানবো। ঠিক আছে, কার সম্পর্কে জানবো? শামসুর রাহমান। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করে? ঢাকায় জন্মগ্রহণ করে। ঠিক আছে, তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে। নরসিংদীর পাড়াতলি, দেখো পাড়াতলি আরেকটা আছে পাহাড়তলি, এই দুইটা কিন্তু কনফিউশনে আমরা পড়ে যাই। ঠিক আছে, যে অপশনে যদি থাকে পাড়াতলি পাহাড়তলি, আমরা কি হয় না দেখেই বা সম্পূর্ণটা না পড়ে পাহাড়তলি অ্যান্সার করে দিই, ওইটা ভুল হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো পাড়াতলি। খুব ভালো করে লক্ষ্য করবে, শামসুর রহমান তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান। মুখলেসুর বানানটা লক্ষ্য করবে সবাই। ঠিক আছে, মুখলেসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা খাতুন। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে। 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে। এরপরে দেখো তার কর্মজীবন শুরু হয়েছে কত সালে? 1957 সালে সাংবাদিকতা দিয়ে। কোন পত্রিকা? দৈনিক মর্নিং নিউজ। এই যে দৈনিক মর্নিং নিউজের সাংবাদিকতার মধ্য দিয়ে 1957 সালে এই শামসুর রহমানের কর্মজীবন শুরু হয়েছে। ঠিক আছে, 1964 খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, পরে দৈনিক বাংলা, অর্থাৎ যেটার নাম ছিল দৈনিক পাকিস্তান, এটা দেশ স্বাধীনের পরে নামটা চেঞ্জ হয়ে যায়। নাম চেঞ্জ হয়ে গিয়ে দৈনিক পাকিস্তানের নাম হয়ে যায় দৈনিক বাংলা।
পত্রিকায় যোগদান করেন? 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির কবিতা প্রথম প্রকাশিত হয়। দেখো 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির কবিতা প্রথম প্রকাশিত হয়। একটা দেখো, প্রথম কর্মজীবন শুরু হয়েছিল 1957 সালে, সেটা হচ্ছে সাংবাদিকতার মধ্য দিয়ে। আবার 1949 সালে কি হয়েছে, তার কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল সোনার বাংলা পত্রিকায়। ঠিক আছে, সোনার বাংলা পত্রিকায় কবির কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? 1949 সালে। আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। আজীবন মানে সারাটা জীবন তিনি কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। ঠিক আছে, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে দেখো কোন কোন আন্দোলনের পক্ষে তিনি ছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, অর্থাৎ শহরে যে জীবন, সেই জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য। এখন দেখো কি বলছে, যে নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। ইটস কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই কোশ্চেনটা আসতে পারে যে শামসুর রহমানের কবিতার লক্ষণীয় বিষয়গুলো কি কি, তখন তোমাকে কিন্তু এটা যেটা আছে সেটাই দিতে হবে। কি? নগর জীবনের যন্ত্রণা 1, একাকিত্ব 2, পারিবারিক ও সামাজিক বন্ধন। ঠিক আছে, এইগুলো তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। তোমাদের এখানে কি কোনো ধরনের সমস্যা আছে? কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে জানাও। মনে হয় অসুবিধা নেই। তাহলে সুরাইয়া বলছে ক্লিয়ার আপু, অ্যাঞ্জেল জুই বলছে না, তারপরে ফাতিমা যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি এখন পরবর্তী প্যারাতে যাই। সেখানে কি বলছে দেখো, শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি? প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, তারপরে রৌদ্র করটিতে, এই যে রৌদ্র করটিতে আর বিধ্বস্ত নীলিমা। ঠিক আছে, এই দুইটা কিন্তু অনেক বেশি আসে। তারপরে কি? নিরালোকে, দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। দেখো সবগুলোই কিন্তু মনে রাখতে হবে, কিন্তু তার মধ্যে না ম্যাক্সিমাম আসতে দেখা যায় হচ্ছে এই যে বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করটিতে, আর হচ্ছে এই দুইটা ম্যাক্সিমাম আসে। এছাড়া নিজ বাসভূমিটা এসে থাকে কিছু কিছু সময়। ঠিক আছে, এছাড়া গল্প উপন্যাস, অর্থাৎ কবিতা ছাড়াও তিনি গল্প উপন্যাস, শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছে। 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেছে। 2006 সালের 17 আগস্ট কি হয়? শামসুর রহমান মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা এতক্ষণ জানলাম কার সম্পর্কে? শামসুর রহমান সম্পর্কে, যে কিনা একটা কবিতা লিখেছে, যে কবিতাটার নাম ফেব্রুয়ারি 1969। সেটা আমরা হচ্ছে এখন পড়ব। আর এখানে তোমাদের হচ্ছে যে বানানগুলো আমি একটু লক্ষ্য রাখতে বলেছি, একটু কেয়ারফুলি পড়তে বলেছি। এগুলো আসলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি পড়বে যে তার কবিতার হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য কোনগুলো, তারপরে মানে কিসের কিসের ছাপ এসেছে, তিনি কোন কোন আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করেছে, তারপরে হচ্ছে তার বাবার নাম, যেমন মুখলেসুর রহমান। ঠিক আছে, বানানটা দেখবে, শামসুর রহমান হলেও তার বাবার নামে কিন্তু রহমানই ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু কেয়ারফুলি দেখবে। এখন আমরা চলে যাই হচ্ছে কবিতাটিতে। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে? নবুয়াত হাসান বলছে ম্যাম এটা নেই নতুন বইয়ে মনে হয়। আচ্ছা, তুমি আরেকবার তাহলে একটু কষ্ট করে ভাইয়া একটু সিলেবাসটা দেখো, আছে মনে হয়।
আমার না একটু ঠান্ডা লাগছে, আমার ভয়েস হয়তো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তবে কোনো ধরনের অসুবিধা হলে আমি খুব 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 সরি তার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কবিতাটা শুরু করা যায়। দেখো কবিতাটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 সালে কি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল তাই না। এই যে ফেব্রুয়ারিতে কি হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, ফেব্রুয়ারিতে হয়েছিল ভাষা আন্দোলন, আর পরবর্তীতে হয়েছিল অর্থাৎ 69-এ হয়েছিল গণ অভ্যুত্থান। আগেই বলেছি যে কবি এইখানে ভাষা আন্দোলনের সাথে গণ অভ্যুত্থানকে রিলেট করেছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। এখান থেকে এই পর্যন্ত কিন্তু এক লাইন, ঠিক আছে। এই যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, তাই না। তাহলে এই যে কৃষ্ণচূড়া এগুলো কি হয়, থোড়া থোড়া বা থোকা থোকা ফুল ফুটে থাকে। এখন এই থোকা থোকা ফুল কি হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এই যে কিছুদিন পরেই আবার হচ্ছে কৃষ্ণচূড়া দেখা যাবে। তো কৃষ্ণচূড়া না ফেব্রুয়ারি মাসে দেখা যায়। এখন ওই যে ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, সেই সময়ও কৃষ্ণচূড়া ছিল। পরবর্তীতে গণ অভ্যুত্থানের সময়ও যখন কৃষ্ণচূড়া দেখেছে কবি, তখন তার কাছে মনে হয়েছে যে ওই ভাষা আন্দোলনে যেমন কৃষ্ণচূড়া ছিল, এখনো সেই কৃষ্ণচূড়া হয়েছে, অর্থাৎ আবার সেই কৃষ্ণচূড়া শহরের পথে পথে ফুটেছে নিবিড় হয়ে, তাই না। এটা হচ্ছে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এখানে দেখো কি বলছে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয়, অর্থাৎ কবির মনে হয়েছে সেই গণ অভ্যুত্থানের সময় কখনো একা হেঁটে হেঁটে যেতে যেতে অথবা কখনো মিছিলে ওই ফুলগুলো যখন কবির চোখে পড়েছে, কারণ এই ফুলগুলো কি শহরের পথে পথে ফুটে থাকে, তাই না। দেখো কৃষ্ণচূড়া ফুল হচ্ছে থরে থরে কোথায় ফুটেছে, শহরের পথে পথে। তো এমন মিছিলে বা একা হেঁটে যেতে যেতে যখন কবি দেখেছে এই কৃষ্ণচূড়া, তখন কবির কাছে মনে হয়েছে যে এগুলো তো ফুল নয়, ঠিক আছে, এগুলো ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। কারণ এটা কেন বলছে, কৃষ্ণচূড়া ফুল কি হয়, অনেক হচ্ছে লাল হয়, তাই না, কেমন একটা রক্তের মতো দেখা যায়। এই কারণে কবির ওই কৃষ্ণচূড়া ফুল দেখে মনে হয়েছে এরা যেন 52-তে যারা জীবন দিয়েছিল তাদের সেই রক্তের প্রতিকৃতি, ঠিক আছে, শহীদের যে রক্তের প্রতিকৃতি, এইটাকে সে কৃষ্ণচূড়া ফুলের মধ্যে দেখেছে। তাহলে কি কৃষ্ণচূড়া ফুল শহীদের রক্তের প্রতিকৃতি হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। স্মৃতিগন্ধে ভরপুর, কেন স্মৃতিগন্ধে ভরপুর, দেখো যখন আমাদের সাথে কোনো ঘটনা ঘটে, ঠিক আছে, আমাদের সাথে মনে করো আমরা দুইটা ফ্রেন্ড কোথাও হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে আমরা পাহাড়ের মনে করো আমরা একটা বেঞ্চে বসলাম। এখন কিছু সময় বা কিছু বছর পরে হয়তো আমার সেই ফ্রেন্ড আমার সাথে নাই, তারপরে আমি যখন ওই জায়গাটিতে গিয়ে বসবো তখন কিন্তু আমার মনে হবে সেই ফ্রেন্ডের কথা আমাকে মনে পড়িয়ে দিবে, তাই না। ওই জায়গা, ওই বেঞ্চ, আমরা ওই বেঞ্চে বসে যে গল্পগুলো করেছিলাম, এটা হচ্ছে ওই বেঞ্চটা কি, সেটার হচ্ছে সাক্ষী, তাই না। স্মৃতির সাক্ষী হিসেবে ওই বেঞ্চগুলো রয়েছে। ঠিক তেমনি আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে এবং পরবর্তীতে ওই ঘটনা ঘটার সময় আশপাশে যে জিনিসগুলো থাকে সবই আমাদের স্মৃতির সাক্ষী হিসেবে থাকে। ঠিক তেমনি এই যে কৃষ্ণচূড়া, এই যে 1952 সালে ফুটেছিল, সেটা যখন আবার 69-এ এসে ফুটলো, তখন কবির মনে হয়েছে যে এগুলো যেন সব স্মৃতির সাক্ষী। এই কৃষ্ণচূড়া ফুলগুলো সব সেই শহীদের স্মৃতির সাক্ষী, শহীদের রক্তের বুদবুদ। এখানে হচ্ছে কৃষ্ণচূড়ার মধ্যে শহীদের রক্তকে কবি দেখতে পেয়েছে। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? সবাই যদি মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে এবার আমি পরবর্তী লাইনে চলে যাই। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, ঠিক আছে। আমাদের চেতনা কি, দেখো 52-র ভাষা আন্দোলন আমাদের চেতনা, তাই না। 69-এর গণ অভ্যুত্থান আমাদের চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। চেতনা মানে কি,
আমাদের অতীতে এমন কিছু বিষয় ঘটে যায়, ঠিক আছে, যেটা পরবর্তীতে আমাদের জন্য অনেক পজিটিভ একটা ভাইব আনে। মনে করো যে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা দেশকে স্বাধীন করার জন্য, আর বর্তমানে এসে আমাদের কাছে মনে হয়েছে যে ৭১-এ যদি আমরা মুক্তিযুদ্ধ করতে পারি শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাহলে এখন যদি আমাদের সাথে কোনো রকমের অন্যায় হয়, শোষণ হয়, বা আমরা যদি শোষিত হই, তাহলে আমরা সেম ভাবে আমরা আবার সেই শোষকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তাই না? তার মানে ওই যে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম ওইটা যে আমার মধ্যে একটা সাহস এনে দিয়েছে, এইটাই হচ্ছে পজিটিভ একটা ভাইব। আর এটাই জন্যই বলা হয়েছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ আমার জন্য চেতনা। ঠিক তেমনি ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। ২১-এর যে কৃষ্ণচূড়া ফুটেছিল, সেই কৃষ্ণচূড়ার মধ্যেও ২১-এর যে শহীদ হয়েছিল যারা কবি, সেই শহীদের রক্ত দেখতে পেয়েছে কৃষ্ণচূড়ার এক একটি ফুলের মধ্যে। তাহলে কি সেই ফুল আমাদের চেতনা, সেই ফুল আমাদেরকে দেখলেই মনে করিয়ে দিবে যে আমরা কখনো পিছপা হব না কোনো শোষকের বিরুদ্ধে। আমরা ভাষার জন্য যদি জীবন দিতে পারি তাহলে কেউ তো আমাদেরকে পিছিয়ে রাখতে পারবে না। এ কারণেই বলা হয়েছে ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমাদের চেতনার রং কি ২১-এর কৃষ্ণচূড়া, আবার ২১-এর কৃষ্ণচূড়া কি, সেটা হচ্ছে আমাদের চেতনার রং। এই রঙের বিপরীতে আছে অন্য রং। দেখো এই যে রং, অর্থাৎ এই রং বলতে কোন রং বোঝানো হয়েছে? ২১-এর কৃষ্ণচূড়া, ধরো ওই লাল রং। লাল রং কি যুদ্ধের প্রতীক, লাল রং ভালোবাসার প্রতীক, তাই না? সেই রঙের বিপরীতে আছে আরেকটা রং, সেটা কি শোষিতের প্রতীক, তারপরে হচ্ছে নির্যাতনের প্রতীক। যদি আমরা এইভাবে কল্পনা করি যে ২১-এর কৃষ্ণচূড়ার লাল রং যদি আমার জন্য যুদ্ধের রং হয়, ভালোবাসার রং হয়, এই রঙের বিপরীতে আমি ধরলাম কালো। কালো রংটা কি আমাদের জন্য একটা আবছায়া, তাই না? এটা কি আমরা যে শোষিত হচ্ছি তার প্রতীক, আমাদের সাথে অন্যায় হচ্ছে তার প্রতীক, আমরা নির্যাতিত হচ্ছি তার প্রতীক। তাহলে এই রঙের বিপরীতে যে অন্য রং আছে, এটা কি বোঝা গিয়েছে? যে রং লাগে না ভালো চোখে, আমরা যদি শোষিত, এই যে দেখো বিপরীত রংটাই তো হচ্ছে আমাদের শোষণের যে রং, তাই না? আমরা শোষিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, সেই রং। এই রং আমাদের চোখে ভালো লাগে না। যে রং সন্ত্রাস আনে, এই যে আমরা শোষিত হচ্ছি, এটা তো একটা সন্ত্রাসের প্রতীক, তাই না? তাহলে ওই যে বিপরীত যে রং, ওই রংটা কি হচ্ছে? সন্ত্রাস বয়ে আনে। প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, প্রাত্যহিকতায় মানে প্রতিদিন, সকাল সন্ধ্যা বলতে সব সময় বোঝানো হয়েছে। আচ্ছা দেখো এখন কি বলছে? যেই রং লাগে না ভালো, এই রঙের বিপরীতে যে অন্য রং আছে, অর্থাৎ যে সন্ত্রাসের রং, অর্থাৎ একটা দেখো সমাজের ভালো দিক, আরেকটা আছে সমাজের খারাপ দিক। ভালো দিকটা হচ্ছে সেই কৃষ্ণচূড়ার যার প্রতীক, আরেকটা খারাপ দিক যেটা, সেটা হচ্ছে ওই কৃষ্ণচূড়ার বিপরীত রং, ঠিক আছে? যেই রংটা আমাদের কাছে ভালো লাগে না, যেই রংটা সমাজে সন্ত্রাস বয়ে আনে। প্রাত্যহিকতায় মানে হচ্ছে প্রতিনিয়ত আমাদের মনে সকাল সন্ধ্যা বলতে সব সময় সন্ত্রাস বয়ে আনে, আমাদের মনে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে। এখন সে রং ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এখন কি হয়েছে দেখো, ৫২-তে আমরা সবাই এক হয়ে লড়াই করেছিলাম আমাদের নিজের যে মাতৃভাষা তাকে রক্ষার জন্য। ওইটা ছিল আমাদের সমাজের একটা পজিটিভ দিক, কিন্তু এর বিপরীতে আরেকটা দিক আছে, যেটা ওই রঙের বিপরীত, যেটা সবসময় সন্ত্রাস বয়ে আনে, আমাদের মনে সবসময় একটা ভীতির সঞ্চার ঘটায়। সেই রংটা কি হয়েছে? কবি খুব ক্ষোভের সাথেই বলছে যে সেই রংটা এখন ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা, তাই না? পাকিস্তানি মিলিটারিরা কি করেছিল? তারা ঘাতক ছিল, তারা অশুভ আস্তানা গেড়েছিল আমাদের এই বাংলায়। ঠিক আছে, এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? আচ্ছা, সুমাইয়া বলছে ২১-এর কৃষ্ণচূড়া, এই লাইনটা আবার বুঝিয়ে দেন। ঠিক আছে, তোমরা না বুঝলে কিন্তু আমাকে বলবে, আমি তোমাদের কাউকে না বুঝিয়ে পরবর্তী এতে চলে যেতে চাই না, তাই না? আমরা শিখতে চাই, প্রকৃত অর্থে শিখতে চাই। দেখো ২১-এর কৃষ্ণচূড়া না, এই লাইনটা বুঝতে চাইলে সম্ভবত। আচ্ছা, ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই লাইনটা হচ্ছে আবার একটু বোঝাই। দেখো আবার ফুটেছে, দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে পথে কেমন নিবিড় হয়ে, তাই না?
এটা বলতে কি হয়েছে, 1952 সালে যে ফেব্রুয়ারি মাস ছিল বা 52 সালে যখন কৃষ্ণচূড়া ভাষা আন্দোলন হয়েছিল, সেই সময় কি হয়েছিল, কৃষ্ণচূড়া ফুল ছিল। আমি পুরোটাকেই সামারি করছি একবার, ঠিক আছে, পুরোটাকেই সামারি করছি যে 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল সেই সময় কি হয়েছিল যে কৃষ্ণচূড়া ছিল, শহরের পথে পথে ছিল, এবং সেই কৃষ্ণচূড়া আবার ফুটেছে 69-এর গণ অভ্যুত্থানের সময়, তাই না? ওই কৃষ্ণচূড়া আবার যখন গণ অভ্যুত্থানের সময় ফুটেছে, তখন কবির ওই কৃষ্ণচূড়া গণ অভ্যুত্থানের সময় দেখে মনে পড়েছে যে এই কৃষ্ণচূড়াই, সেম কৃষ্ণচূড়া তো সেই 52-র ভাষা আন্দোলনের সময়ও ছিল। আর সেই কৃষ্ণচূড়ার যে টকটকে রং, এই রঙের মধ্যে 52-তে যারা জীবন দিয়েছিল, যেসব শহীদেরা জীবন দিয়েছিল, কৃষ্ণচূড়ার মধ্যে সেই শহীদের রক্ত যেন কবি দেখতে পেয়েছিল। আর ওই কৃষ্ণচূড়া কি হলো দেখো, পরবর্তীতে যখন আমরা দেখলাম তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই কৃষ্ণচূড়াটা বোধহয় আমাদের কাছে একটা চেতনা। চেতনা বলতে কি, যেমন দেখো 52-র ভাষা আন্দোলন আমাদের কাছে একটা চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের কাছে চেতনা। চেতনা বলতে কি, আমাদের মধ্যে যেটা অলওয়েজ একটা পজিটিভ ভাইব আনে, যেটা আমাদের মাঝে শক্তি যোগায় ভালো কিছু করার, শোষকের বিরুদ্ধে লড়াই করার, তাই না, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার একটা ভালো কিছু যোগায়, সেটাই হচ্ছে আমাদের কাছে একটা চেতনা। ঠিক তেমনি 21-এর কৃষ্ণচূড়া আমাদের কাছে একটা চেতনা, ঠিক আছে? তোমরা কি এখন ক্লিয়ার? তোমরা এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যে আপুটি কমেন্ট করেছিলে, আপু তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিও, ঠিক আছে? ফাতেমা বলছে জি আপু ক্লিয়ার। আচ্ছা, মিতু খাতুন বলছে ক্লিয়ার। আচ্ছা, মেঘলা বলছে ক্লিয়ার। আজিজুর রহমান বলছে জি আপু। অ্যাঞ্জেল জয় বলছে জি আপু ক্লিয়ার। আচ্ছা, সবাই মোটামুটি আমরা ক্লিয়ার, তাই না? তাহলে আমি এখন পরবর্তী প্যারাতে চলে যাই। কি বলছে দেখো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। ঠিক আছে, অর্থাৎ ঘাতকের আস্তানায় রয়েছে কে? কবি নিজেকে বলছে যে কবি বা কবির মতোই কিছু লোক, ঠিক আছে, ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়। ভুলণ্ঠিত কি? ভুল লণ্ঠন করে নেয় যে, অর্থাৎ এই যে আমাদের মাতৃভূমিকে যারা লণ্ঠন করে, অর্থাৎ কেড়ে নিতে চেয়েছিল, তারা হচ্ছে ঘাতক। আর সেই ঘাতকের যে অশুভ আস্তানা, যা আমাদের জন্য শুভ নয় তাই তো আমাদের জন্য অশুভ। তাহলে যে আমার মাতৃভূমি কেড়ে নিতে চায় সে তো আমার জন্য কখনোই শুভ হতে পারে না, তাই না? এ কারণেই বলছে সেই ঘাতকের অশুভ আস্তানায় কে আছে? কবি, এবং কবির মতোই বহু লোক রাত্রি দিন আছে। এবং ঘাতকের আস্তানায় এই যে মানুষজনকে তুলে নিয়ে গিয়ে যে নির্যাতন করা হতো, তাতে পরে কি হয়েছে দেখো, কেউ মরা, আবার কেউ আধমরা হয়ে গিয়েছে, আবার কেউ হচ্ছে কি ওই যে নির্যাতন সহ্য করে আরো বেশি বিপ্লবী হয়ে গিয়েছে, তাদের চেতনা আরো বেশি গাঢ় হয়ে গিয়েছে, তারা আরো বেশি প্রতিবাদী হয়ে গিয়েছে। এই কারণেই বলছে যে ভীষণ জেদি হয়ে গিয়েছে কেউ বিপ্লবে ফেটে পড়া। ঠিক আছে, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। চতুর্দিকে মানে হচ্ছে চারদিকে মানবিক বাগান, অর্থাৎ যে মানবিক গুণাবলী, সেটাকেই বলা হচ্ছে মানবিক বাগান। কমল বন মানে হচ্ছে, কমল মানে পদ্ম, কমল বন হচ্ছে এখানে পদ্মকে বোঝানো হয়েছে, কিন্তু পদ্ম বলতে এখানে হচ্ছে যে মানবিকীয় যে দিকগুলো আছে, আমাদের মধ্যে যে মানবীয় সত্তাটা আছে, এই বিষয়টাকেই বোঝানো হয়েছে। এবং এই ঘাতকেরা এমন ভাবে নির্যাতন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যে এই কমল বন, অর্থাৎ আমাদের এই মানবিক যে দিকটা, এই দিকটাই যেন চলে গিয়েছিল, একদম তছনছ করে দিয়েছিল। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। এবার এই 69-এর গণ অভ্যুত্থানের সময় যখন তারা এই নির্যাতন আর সহ্য করতে পারেনি,
যখন তারা এই নির্যাতন সহ্য করতে না পেরে আবার প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েছিল, তখন কি হয়েছে, কবি তাদের মধ্যে যেন সেই 52 ভাষা আন্দোলনের সালামকে দেখতে পেয়েছে। ঠিক আছে, এক একজনের মধ্যে যেন সালাম অর্থাৎ যে বীরত্বের প্রতীক, তাই না, বীরত্ব দেখতে পেয়েছে। তাহলে আবার সালাম নামে রাজপথে, কে রাজপথে নামে? সালাম। শূন্যে তোলে ফ্ল্যাগ মানে উপরে, ঠিক আছে, উপরে ফ্ল্যাগ তোলে, পতাকা অর্থাৎ পতাকা উঠিয়ে ধরেছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাই না আমরা। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ঘাতক, ঘাতক হচ্ছে যে আমাদেরকে হত্যা করে, যে আমাদের উপর নির্যাতন করে, যে আমাদের উপরে অতর্কিত হামলা করে, সেই হচ্ছে ঘাতক। আর এই ঘাতক যে আমাদের থাবা দেয়, ঘাতকের বিষাক্ত থাবা, তার সম্মুখে বুক পেতে দাঁড়িয়েছে দেখো বরকত। আসলেই কি 69-এ বরকত বুক পেতে দাঁড়িয়েছিল? না, আসলেই কিন্তু বরকত বুক পেতে 69-এ দাঁড়ায়নি। 69-এ যে এই অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার মধ্যে কবি এক একজনকে সালামকে দেখছে, এক একজনের মধ্যে বরকতকে দেখছে। দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে রাজপথে কবি কাকে দেখছে? সালামকে, সালাম নামে রাজপথে, আর বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, তাই না। সালামের চোখ যখন আমাদের এই যে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা যে লড়াইটা করেছি, তাই না, শোষকের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি, সেই লড়াইয়ে কি হতো, সবসময় রাজধানী থাকে একটা কেন্দ্রবিন্দুতে। সেই আলোচিত ঢাকা, এই ঢাকার রাজপথে, এই যান্ত্রিক জীবনের যে রাজপথে এক একজন সৈনিককে কবি দেখছেন, এবং তাদের এক একজনের মধ্যে সালামকে দেখছেন, এক একজনের মধ্যে বরকতকে দেখছেন। ঠিক তেমনি সালামের চোখ, সালামের চোখ কি একটা প্রতিবাদের প্রতীক, তাই না, প্রতিবাদের প্রতীক হয়ে গিয়েছে সালামের চোখ। আর সেই এক একজনের যে প্রতিবাদকারী, তাদের এক একজনের চোখে মুখে যেন স্পষ্ট হয়ে উঠেছে মাতৃভূমিকে, ঠিক সেটাই বোঝানো হয়েছে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তাই না। বাংলার যে শুভ্র, যে মমতার দিকটা, সেইটা বোঝানো হয়েছে। একদিকে সালামের চোখে কি দেখতে পাচ্ছে, যে ঘাতকের যে নির্যাতন করেছে তার প্রতীক আলোচিত ঢাকাকে দেখতে পাচ্ছে, আর একদিকে তরুণ শ্যামল যে বাংলাদেশের শুভ্র যে দিকটা, সেই দিকটাও দেখতে পাচ্ছে, তাই না। তোমরা এই পর্যন্ত কি ক্লিয়ার? তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, তাহলে আমি পরবর্তী প্যারাতে চলে যাব। সারা খান আইজা বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরিতে আসছে শাহেদা আক্তার, কোনো অসুবিধা নেই, ক্লাস হচ্ছে যে রেকর্ড থাকবে। ফ্ল্যাগ অর্থ নিশান বা চিহ্ন। হ্যাঁ, বাংলাদেশের চিহ্ন কি আমরা বুঝবো কি দেখে, যে এটা বাংলাদেশ, বাইরে প্রতিনিধিত্ব করব কি নিয়ে, আমরা বাংলাদেশের পতাকাই আমাদের জন্য চিহ্ন, তাই না। শেয়ার ডান। আপু আজ ফার্স্ট ক্লাস করছি আপনার, কেমন লাগছে ক্লাস অবশ্যই জানাবে এবং আমাদের সাথেই থাকবে। অ্যাঞ্জেল জুই, নুসরাত জাহান, ফাতেমা জারা, তামান্না তাসনিম, তাইবা, সুরাইয়া, রাসেল ইসলাম, সাজিয়া, সোহাগ, আরাফাত, সবাই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা শুনো, এখন হচ্ছে এই যে আমরা ক্লাসটি নিচ্ছি বা এত ক্লাসটি আমরা যে করছি, তোমরা কি করবে বলো তো। আমি যে তোমাদের জন্য একটু কষ্ট করছি, আমার কিন্তু কাল থেকে আবার পরীক্ষা আছে, তারপরে আমি এসেছি। এখন তোমরা আমার জন্য কি করবে জানো, তোমরা আমার জন্য কি করতে পারো বলো তো, আমাদের ক্লাসটি শেয়ার করতে পারো। শেয়ার করতে পারলে তোমাদের জন্য আমি যেমন করছি, তাহলে বেনিফিট হিসাবে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি। তাই তোমরা যারা আছো একটু কষ্ট করে আমাদের ক্লাসটি শেয়ার করে দাও, তাহলে আমার জন্য খুব উপকার হয়, তাই না। শেয়ার করে আমাকে একটু ডান লিখে দেখাও তো, দেখি কারা কারা শেয়ার করলো, আর কারা কারা আপিকে অনেক মিস করেছে, আসলেই ভালোবেসেছো, একটু দেখি। রাজু বলছে ফার্স্ট ক্লাস আপনার আপু। আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটাও কিন্তু জানাবে। অনেক দীর্ঘ বিরতির পরে আমি ক্লাস নিচ্ছি, প্লাস হচ্ছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো এই জন্য হচ্ছে তোমরা একটু জানাও যে ক্লাসে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা, তোমাদের ক্লাস কি ভালো লাগছে একটু জানিও। আর শেয়ার করো, অবশ্যই অবশ্যই শেয়ার করে আমাকে একটু ডান লিখো তো,
তাইবা বলছে আলহামদুলিল্লাহ ভালো ক্লাস করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এখন একটাও ডান লেখা পেলাম না। আরাফা তোহি ফার্স্ট হচ্ছে শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ডান লিখেছে। সাফি বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সাদিয়া ইসলাম বলছে ডান আপি, থ্যাংক ইউ সো মাচ আপি। ইশরাত জাহান বলছে আপু আমি আজকে নতুন ক্লাস করতেছি। আচ্ছা ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে। সাজিয়া সুলতানা বলছে শেয়ার ডান। সুমাইয়া বলছে শেয়ার ডান। মেনশন করতে পারো, করলে তো আরো ভালো। তাইবা বলছে শেয়ার ডান। অ্যাঞ্জেল জুই বলছে শেয়ার ডান। ফাতেমা বলছে শেয়ার ডান। তোমরা আসলে যে কি পরিমাণ ভালো, আমার ভীষণ ভালো লাগছে যে তোমাদের রেসপন্স এত ভালো আলহামদুলিল্লাহ। এত দিন তোমাদের সাথে একটা ব্রেক ছিল, তারপরেও হচ্ছে তোমরা আমার ক্লাস করতে এসেছো, আমাকে এখনো মনে রেখেছো। আর দীর্ঘ একটা বিরতির পরে, আমিও এতদিন অনেক প্রেসারে ছিলাম, বিরতির পরে ক্লাস নিচ্ছি। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, বা আমার নিজের ভয়েসের অবস্থাও খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে। তোমাদের আজকে কোনো ধরনের যদি অসুবিধা হয় তার জন্য আমি খুব 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 সরি। আর যারা আজকে আমাদের সাথে নতুন ক্লাস করছো তারা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে বলে আশা করছি। যারা শেয়ার করতেছো, মানে আমি সত্যি, তোমরা এত ভালো কেন, আমার এখন এটাই বলতে মন চাচ্ছে যে তোমরা এত ভালো কেন। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছো। মিহিদুল ইসলাম বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখো কি বলছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, ঠিক আছে, দেখলাম রাজপথে, কাকে বা কি দেখার কথা বলা হয়েছে? এই যে এক একজন আমার ঘাতকের সামনে বুক পেতে দিচ্ছে, ঘাতকের সামনে বুক পেতে দিচ্ছে, ঘাতকের থাবার সামনে মুখ পেতে দিচ্ছে, আলোচিত যার মধ্যে সমগ্র বাংলাকে দেখতে পাচ্ছে, এক একজন যে প্রতিবাদ করছে তাদের মধ্যে সালামকে দেখতে পাচ্ছে, বরকতকে দেখতে পাচ্ছে। আসলে কি তারা সালাম বরকত ছিল? আসলে তো ছিল না, কিন্তু ওই প্রতিবাদী মানুষগুলোর মধ্যে কবি বা জনসাধারণ সেই সালাম বরকতকে দেখতে পাচ্ছে, এক একজন যেন সেই প্রতীক হয়ে উঠেছে। আর এটাই দেখতে পাচ্ছি কি, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, অর্থাৎ সবাই তো দেখছে যারা প্রতিবাদ করছে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো সালামের হাত থেকে, সালাম যেহেতু ভাষা আন্দোলনে যুদ্ধ করেছিল সেহেতু সে যেন বর্ণমালা বা ভাষার প্রতীক, তাই না? আর ঠিক তেমনি যেন দীর্ঘ বছর পরে 69-এ যখন গণ অভ্যুত্থান হলো, যারা ঘাতকের সামনে বুক পেতে দিল, কবি তাদের এক একজনের মধ্যে দেখতে পাচ্ছে সালাম, এক একজনের মধ্যে দেখতে পাচ্ছে বরকতকে। আর এই সালাম বরকতের সেই সময় যখন 52-তে যখন সালাম বরকত রাজপথে নেমেছিল, সে তো সেই সময় থেকে ভাষার প্রতীক হয়ে উঠেছিল। আর ঠিক 1969-এ এসেও গণ অভ্যুত্থানে এসেও সেই সালামের হাত থেকে নক্ষত্রের মতো যেন বর্ণমালায় ঝরে পড়ছে, তাই না? এরপরে দেখো কি বলছে, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, অর্থাৎ অত্যন্ত মানে জোরের সাথে বরকত বলছে বা দৃঢ়তার সাথে বরকত বলছে, এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অস্ত্রচরে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তার মানে কি, বীরের রক্তে দক্ষিণী মাতার অস্ত্রচল, এখানে একদিকে কি ত্যাগ, আরেকদিকে ভালোবাসার প্রতীক। কেমন? মা তার সন্তানকে, আগে একটা কবিতাতে মনে হয় বলেছিলাম, মা তার সন্তানকে, মা ত্যাগ করেছে সন্তানকে, আর সন্তান জীবন দিয়েছে বলেই আমরা পেয়েছি স্বাধীনতা, তাই না? মা যদি ভালোবেসে সন্তানকে আঁকড়ে ধরতো যে না আমি যুদ্ধে যেতে দিব না, না আমি প্রতিবাদ করতে দিব না, ঘাতকের থাবার সামনে বুক পাততে দিব না, তারা জীবন দিয়েছিল বলেই তো আমরা পেয়েছি। মা যদি তার সন্তানকে না ছাড়তো তাহলে তো আমরা আজকের এই দিনটা পেতাম না, তাই না? ঠিক তেমনি এই যে ফুল, ফুল বলতে এই যে আমাদের প্রকৃত যে স্বাধীনতা, স্বাধীনতাটাই হচ্ছে ফুল। এখন আমরা যে অবস্থানে আছি সেটাই হচ্ছে এক একটা ফুল। অর্থাৎ এই যে আমরা এত যুদ্ধ করলাম, এই যে আমরা এত যুদ্ধ করলাম, এটার মাধ্যমে কি হয়েছে, আমরা
আমরা স্বাধীনতা পেয়েছি, আর এই যুদ্ধের যে স্বাধীনতা আমরা পেয়েছি, যুদ্ধের যে ফল, সেটাই হচ্ছে যে একটাকে ফুল হিসেবে কল্পনা করা হয়েছে। আর দক্ষিণী মাতার অশ্রু জলের কারণেই, দক্ষিণী মাতা তার সন্তানকে ত্যাগ করেছিল বলেই আমরা এই স্বাধীনতা নামক ফুল সেটা আমরা পেয়েছি। আর এই স্বাধীনতা নামক ফুলটি ফুটেছে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে, অর্থাৎ এই সমগ্র জন্মভূমিটাকেই বোঝানো হয়েছে যে বাস্তবের বিশাল চত্বর, হৃদয়ের হরিত উপত্যকায়। অর্থাৎ এই যে হরিত উপত্যকা, এটা কি আমাদের হৃদয়ের মধ্যে থাকা তো সম্ভব না, তাই না? কিন্তু বাস্তবের যে বিশাল ক্ষেত্র, আমাদের মনের মধ্যে যে জায়গা, সবখানেই যেন এই দক্ষিণী মাতার অস্ত্র জলের বিনিময়ে আমরা যে স্বাধীনতা নামক ফুল, সেই ফুলটি ফুটেছে। ফুলটি কোথায় কোথায় ফুটেছে? বাস্তবের বিশাল চত্বরে, আরেক জায়গায় ফুটেছে, সেটা হচ্ছে কি হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, ওই ফুলের জন্যই তো আমাদের এত সংগ্রাম, এত ত্যাগ, তাই না? তাহলে তো সেই ফুল আমাদের প্রাণই হবে। কি বলছি? সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। অর্থাৎ এই যে ফুল আমরা যখন এখন দেখি, অবিনাশী বর্ণমালা মানে যাকে বিনাশ করা যায় না, যাকে বিনাশ করা যায় না সেটা হচ্ছে অবিনাশী। আর এই বর্ণমালাকে কেউ কি বিনাশ করতে পেরেছে? পাকিস্তানিরা তো চেয়েছিল যে আমাদের মাতৃভাষা উর্দু করে দিক, কিন্তু না, আমরা সেটা হতে দেইনি। আমরা আমাদের বর্ণমালাকে রক্ষা করেছি, অর্থাৎ এই বর্ণমালাকে বিনাশ করা যায় না, এই কারণে এটা হচ্ছে অবিনাশী বর্ণমালা। তুমি কি বুঝতে পেরেছো আপু? সুমাইয়া, দেখো এই যে ফুল, স্বাধীনতা নামক ফুল, যুদ্ধের ফলপ্রসূ যে ফুল, এই ফুল যখন আমরা এখন দেখি, আমরা এখন মনে মনে আমাদের কাছে কি হয়? শিহরণ জাগে যে আমরা এত ত্যাগ করেছিলাম, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা এত ত্যাগ করেছিল আমাদের জন্য। এই বিষয়টা আমাদের একদিকে যেমন মানে শিহরণ জায়গায়, আরেক দিকে আনন্দ জায়গায় স্বাধীনতার জন্য। যে স্বাধীনতা পেয়েছি এটা তো অবশ্যই আমাদের জন্য আনন্দের, একদিকে যেমন আনন্দ জাগাচ্ছে, আরেক দিকে তাদের ত্যাগের কথা মনে পড়ে আমাদের মনের মধ্যে কি শিহরণ জাগাচ্ছে। হরিত মানে বিশাল ক্ষেত্র, বিশাল জায়গা, সেটাই হচ্ছে হরিত। আলিজা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোহাম্মদ সাকিবুল হোসেন বলছে খারাপ কথা বলার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দিন। আমরা আর এইটা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। আমরা যদি সত্যি আমাদের ভুলগুলো বুঝে থাকি তাহলে তো খুবই ভালো, ভুল তো আমরা করতেই পারি, তাই না? ভুল বুঝে থাকলে খুবই ভালো। আমরা এখন থেকে আর কাউকে কোনো ধরনের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না, আর সবাই যাতে নির্বিঘ্নে কমেন্ট করতে পারে এরকম একটা পরিবেশ আমরা সবাই তৈরি করে দিব, তাই না? আমরা সবাই একটা কমিউনিটি, সবাই তোমরা যারা এই যে ক্লাসগুলো করো না, তোমরা সবাই কিন্তু আমাদের সিআরএমির সদস্য, তাই না? সিআরএমির ফ্যামিলি মেম্বার আমরা সবাই। তোমরা কি এখন ক্লিয়ার? আপু এই স্লাইডটা একটু সামারাইজ করে দিলে ভালো হতো। আচ্ছা, সামারাইজ করে দিব আপু, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যারা বুঝতে পেরেছি, তাই না? অবিনাশী মানে কোনো ধ্বংস নেই, তাই না? যার বিনাশ নেই সেটা হচ্ছে অবিনাশী, একদম ঠিক তাই। যারা এঞ্জেল জুই বলছে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে আপি, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেও আসলে আমার কাছে মনে হয়েছে, সত্যি কথা বলতে তোমাদের কাছে আমার স্বীকার করতে কোনো ধরনের দ্বিধা নাই, যে আমি হয়তোবা যতটুকু এফোর্ট দিয়ে অন্যদিন ক্লাস নিয়ে, আজকে আমার কেন জানি না আমার নিজের অসুস্থতার জন্য আর কি আমি ওইভাবে এফোর্টটা দিতে পারছি না। আমি তো বারবার বলছি আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও হচ্ছে আমি তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যারা হচ্ছে বুঝতে পেরেছো আমাদের আজকের ক্লাস, ধৈর্য ধরে শুনেছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের অনেক অনেক কমেন্ট নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমি তোমাদের কমেন্ট গুলোও নিতে পারিনি, সেই অর্থে চোখে যেটা পড়ছে তাদের রিপ্লাই দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে তোমরা দোয়া করো, আর আমার তো কাল থেকে আবার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম গুলো শুরু হয়ে যাবে, আমি যেন ভালোভাবে এক্সাম গুলো দিতে পারি। কিন্তু তোমাদের সাথে আমি থাকছি এবার থেকে, আমার এক্সামটা যেন ভালো হয়, তোমরা এই দোয়াটাই করো।
আচ্ছা, যে আপু বা ভাইয়াটি বলেছিলে যে এই যে স্লাইডটা এটা আবার আরেকবার রিপিট করতে, অর্থাৎ সামারাইজ করে দিতে, তাদের জন্য আমি বলছি, বা সবাই দেখো, ঠিক আছে? যারা বুঝতে পেরেছি তারা তো পেরেছি, আর যারা বুঝতে পারেনি তারা হচ্ছে যে আবার একটু দেখি যে পুরো কবিতাটা আমি সামারাইজ করছি। দেখো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। চেতনা বলতে কি? যা আমাদের মনে একটা জোর যোগায়, তাই না? যা আমাদের মনে একটা পজিটিভ ভাইব আনে, যা আমাদের মনে সাহস আনে, সেটাই হচ্ছে যে আমাদের চেতনা। আর এই চেতনা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া। কেন 21-এর কৃষ্ণচূড়া? কারণ 52-এর যখন ভাষা আন্দোলন হয়েছিল, শহীদেরা সালাম বরকত যখন রক্ত দিয়েছিল, তখন কি হয়েছিল? সেই সময় রাস্তার পাশে পাশে থরে থরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল। পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান হলো 1969-এ গিয়ে, তখন ওই সময় আবার যখন কৃষ্ণচূড়া ফুটলো, কবি ওই কৃষ্ণচূড়াকে দেখলো, তখন কবির পুরোটাই যেন সেই 52টা কবির চোখের সামনে ভেসে উঠলো, একদম স্মৃতি গন্ধে যাতে ভরপুর, তাই না? সেই কবি একদম পুরোপুরি কৃষ্ণচূড়া দেখে তার চোখের সামনে 52টা ভেসে উঠলো। কৃষ্ণচূড়ার মধ্যে কবি দেখতে পেল যে 52তে যারা শহীদ হয়েছিল, আমাদের শহীদের রক্ত, শহীদের রক্তের রং লাল, কৃষ্ণচূড়ার রঙও লাল। সেই শহীদের রক্ত, শহীদের ত্যাগের যে বিনিময়, সেটা যেন ওই কৃষ্ণচূড়া একটা প্রতীক হয়ে গেল, তাই না? এরপরে কি হলো? 69-এ যারা হচ্ছে শোষকের বিরুদ্ধে প্রতিবাদ করলো, যারা ঘাতকের থাবার সামনে নিজেকে এগিয়ে নিয়ে গেল, যে ঘাতকের থাবার সামনে বুক পেতে দিল, তাই না? যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো, তাদের প্রত্যেকের মুখে, তাদের প্রত্যেকের ভেতরে কবি দেখতে পেল এক একজন সালামকে, এক একজন বরকতকে, তাই না? আসলে তো তারা ছিল না, কিন্তু এই যে 69-এ পুরোটা এসে কবির চোখের সামনে একদম পুরো 52টাই ভেসে উঠলো। সবকিছুর মধ্যে কবি যেন একটা 52-এর প্রতিচ্ছবি দেখে দিল। যে মানুষটি বাংলার স্বাধীনতার জন্য ফ্ল্যাগ অর্থাৎ নিশানা বা চিহ্ন শূন্যে উঁচু করে ধরলো, সবার সামনে দেখালো, বাংলাদেশের পতাকাটা মেলে ধরলো, তার মধ্যে কবি দেখতে পেল সালামকে। যে উঠিয়ে ধরলো, কবির কাছে হঠাৎ মনে হলো এ যেন সালাম ফ্ল্যাগটি আবার উঠিয়ে ধরলো, আলোচিত ঢাকা যেন তার চোখে মুখে দেখা গেল, তাই না? আর এই যে সালাম বরকত এক একজনকে দেখলো কবি 69-এ, সেটা কি হলো? কে দেখলো? কবিও দেখলো এবং যারা জনসাধারণ ছিল সবাই দেখলো। আবার দেখো অন্যদিকে কি বলছে, যে এই সমগ্র ত্যাগের বিনিময়ে আমরা একটা ফুল ফোটাতে সক্ষম হয়েছি। সেই ফুলটা কি? এই যে শোষণ শোষিতের বিরুদ্ধে প্রতিবাদের ফুল, তাই না? স্বাধীনতার ফুল, সবকিছুর যে একটা রেজাল্ট, সেটা আমরা তুলে ধরতে পেরেছি, সেটাই হচ্ছে ফুল। আর এই ফুলকে আমরা ফোটাতে সক্ষম হয়েছি। আর এই ফুল কোথায় কোথায় ফুটেছে? দেখো, আমাদের মনের মধ্যে ফুটেছে, মনের মধ্যে ফুটেছে, অর্থাৎ আমরা মনে মনে স্বাধীন হয়েছি। সেই জন্য আমাদের মনের যে বিশাল একটা ক্ষেত্র, সেটাকে বলছে হৃদয়ের একটা হরিত উপত্যকা। হরিত উপত্যকা কি জানো? বিশাল ভূমি জুড়ে একদম সবুজ একটা উপত্যকা, বিশাল বড় ভূমি, সেটাকেই আমাদের কবি মনের মধ্যে ধারণ করেছে, যে আমাদের মনের মধ্যে একটা হরিত উপত্যকা আছে এবং সেখানে ওই ফুলটি ফুটতে সক্ষম হয়েছে। আবার কি হয়েছে? সমগ্র জন্মভূমিতে, সমগ্র মাতৃভূমিতে এই ফুল ফুটেছে, অর্থাৎ বাস্তবের যে বিশাল চত্বর, সমগ্র জন্মভূমিতে এই ফুল ফুটেছে। কিসের বিনিময়ে ফুটেছে? ওই যে আমাদের শহীদ মায়েরা, শহীদদের যে মা, যেই মা তার সন্তানকে যুদ্ধে যেতে দিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে শোষিতের বিরুদ্ধে প্রতিবাদ করতে পাঠিয়েছিল, সেই মায়ের ত্যাগের বিনিময়ে আমরা হচ্ছে কি করলাম? সেই ফুল ফোটাতে সক্ষম হলাম। কোথায়? বিশাল উপত্যকায়, আবার আমাদের মনের মধ্যে যে বিষয় হরিত উপত্যকা আছে সেখানে। আর এই ফুলই আমাদের প্রাণ, অর্থাৎ এই ফুলই হচ্ছে আমাদের প্রাণ, এই স্বাধীনতাই আমাদের প্রাণ, এই স্বাধীনতাই আমাদের কাম্য। আর এখন যখন আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার প্রতিটা জিনিসে পরিলক্ষিত করি, তখন আমরা কি দেখি? মাঝে মাঝে একদম শিহরণ জাগে আমাদের গায়ে, যে আমরা এত কষ্ট করেছি। আবার মাঝে মাঝে কি হয়? আমাদের মনে মানে একদম আনন্দের সঞ্চার ঘটায়। আবার মাঝে মাঝে এই যে শহীদদের কথা মনে পড়ে, আমাদের মনে একটা দুঃখের ছায়া ফেলে। এটাই ছিল হচ্ছে মূলত পুরো কবিতাটা, ঠিক আছে? এখন তোমরা একটু কমেন্ট করে জানাও যে পুরোপুরি তোমরা এখন ক্লিয়ার কিনা।
এঞ্জেল জুই বলছে জি আপু, অর্থাৎ ক্লিয়ার। আরবি সরকার বলছে আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা এখন একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। রনি বলছে জি আপু। মেঘলা বলছে ক্লিয়ার। মেহেদি বলছে জি আপু। আচ্ছা, সবাই আমরা মোটামুটি ক্লিয়ার, তাই না? তাহলে দেখো, আমরা কবি পরিচিতি ক্লিয়ার করলাম, তারপরে কি করলাম, কবিতাটা ক্লিয়ার করলাম। এই কবিতার মধ্যে কিন্তু অনেক এমসিকিউ রয়েছে, অনেক এমসিকিউ আসে এখান থেকে। তাই কবিতার প্রতিটা লাইন একদম ভালোভাবে পড়বে, বুঝে বুঝে পড়বে। যেখানেই বুঝবে না, প্রয়োজনে এই ভিডিওটি আবার দেখতে চলে আসবে। একদম খাতা কলমে নোট করেও তোমরা নিতে পারো, তাই না? এরপরে দেখো কি বলছে, পাঠ পরিচিতি। এখন হচ্ছে যে আমি তো আমার ভাষায় বলেছি যে এই কবিতাটার মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি, আর এখন কবি কবির ভাষায় বলছে যে কবি কি বোঝাতে চেয়েছে এই কবিতার মাধ্যমে। সুফলশীল বলছে আমি ক্লিয়ার না আপু, কোথায় তুমি মানে কোথায় বুঝতে অসুবিধা সেটা জানিও। দেখো কি বলছে, ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি, অর্থাৎ এই কবিতাটি যার নাম ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে, অর্থাৎ সংকলন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতীক। এইটা অনেক 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 ইম্পর্টেন্ট যে ফেব্রুয়ারি 1969 কিসের কিসের প্রতীক? দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতীক। 1969 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গ যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ, তাই না? জাতিগত শোষণের বিরুদ্ধে এদেশের মানুষ কি হয়েছিল? ক্ষুব্ধ হয়ে উঠেছিল 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে, অর্থাৎ তারা প্রতিবাদের জন্য বাংলার রাজপথে, ঢাকার রাজপথে বেরিয়ে পড়ে। শামসুর রহমান এই বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী, অর্থাৎ একদম একাগ্র সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য নির্মাণ করেছেন এই কবিতায়। অর্থাৎ এই যে পুরো সংগ্রামটাকে একদম ছোট করে তুলে ধরেছে কবিতাটির মাধ্যমে। সেটা কোন কবিতা? ফেব্রুয়ারি 1969। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে, ঠিক আছে? দেশমাতৃকার প্রতি জনগণের বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে। অর্থাৎ যারা আত্মত্যাগ করেছিল তাদের এই মহত্বকে কবি প্রকাশ করেছে কোন কবিতার মাধ্যমে? এই ফেব্রুয়ারি 1969-এর মাধ্যমে। গদ্য ছন্দ, প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা ভাষা সাহিত্যের এক অনন্য সংযোজন। দেখো, গদ্য ছন্দ, তাহলে এই ফেব্রুয়ারি 1969 কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ। প্রবাহমান ভাষার সুষ্ঠু বিন্যাসে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এরপরে দেখো এই যে কবিতাটি, ফাতেমা বলছে দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। একদম ঠিক তাই। এরপরে দেখো কি বলছে, আবার ফুটেছে। দেখো, এখন আমরা দেখবো শব্দার্থ, ঠিক আছে? আবার ফুটেছে দেখো আমাদের, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, ওইখান থেকে একদম শুরু করে আমাদের চেতনার রং এই পর্যন্ত, ওই লাইন থেকে এই পর্যন্ত কি বোঝানো হয়েছে? দেখো, প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে, তাই না? প্রতি বছরই ফোটে, নাকি সেই 52-তে ফুটেছিল, 69-এ ফুটেছিল আর এখন ফোটে না, এমনটা তো নয়। প্রতি বছরই শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফোটে। কবির মনে হয় যেন ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল
হয়ে ফুটেছে। তাই 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। ঠিক আছে, ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। মানে কৃষ্ণচূড়ার প্রতিটি থোকাতে যেন কবি দেখতে পেয়েছেন যে আমাদের চেতনার রং। মানবিক বাগান বলতে দেখো কি বোঝানো হয়েছে। মানবিক বাগান মানে হচ্ছে মানবীয় জগৎ, অর্থাৎ মনুষ্যত্বের যে জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে বলা হয়েছে মানবিক বাগান। কমল বন মানে হচ্ছে পদ্ম বন। কবি মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছে। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এরপর দেখো কি বলছে, বুঝি তাই 1900 মানে ওইখান থেকে ওই যে ঘাতকের থাবার সম্মুখে, এই লাইন পর্যন্ত বোঝানো হয়েছে যে 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায়, অর্থাৎ ওই ক্রমে, ওইটাকে অনুসরণ করে ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে, অর্থাৎ ছাত্র জনতা যে প্রতিবাদ গড়ে তুলেছিল, সে একটা মানে যে টান টান উত্তেজনার যে মুহূর্তটা ছিল, ওইটাকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যাপক আন্দোলন ছিল 1969-এর গণ অভ্যুত্থানের রূপ নেয়। শহর ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য, মানে যাকে কোনোভাবে প্রতিরোধ করা যায় না। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, অর্থাৎ দেখো কারা কারা 69-এর গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করে, এখান থেকে আমরা জানবো। আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। এই অংশে কবি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মহুতি দেওয়া বীর জনতাকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছে। আচ্ছা, বিদ্রোহী কবিতার ক্লাস চাই। বিদ্রোহী কবিতার ক্লাস হচ্ছে তোমাদের সমুদ্র ভাইয়া আগে ক্লাস নিতেন, সেই ক্লাসটি হচ্ছে আমাদের এখানে রেকর্ড করা আছে, অর্থাৎ বিদ্রোহী কবিতা আগে পড়ানো হয়ে গিয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমি আগে সিলেবাস কমপ্লিট করব, তারপরে হচ্ছে সবগুলো যখন রিপিট করব তখন তোমরা আবার পাবে। ঠিক আছে? আচ্ছা, রুটিন কি চেঞ্জ হয়ে গিয়েছে? তিশা বলছে রুটিন চেঞ্জ বর্তমানে মানে সাময়িক সময়ের জন্য চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে আমি একটু ব্রেকে ছিলাম, আবার আমার পরীক্ষা সামনে এখনো আছে, পরীক্ষা তো শেষ হয়নি, থিওরি কেবল শেষ হয়েছে, এখনো প্র্যাকটিক্যাল বাকি আছে। এই কারণে আমি আর আগের রুটিন অনুযায়ী ক্লাস নিতেই মানে সাময়িক সময়ের জন্য আর কি রুটিনটা চেঞ্জ। আবার হলো আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি যেভাবে তোমাদের ক্লাস নিতাম শুক্র শনি সেভাবেই ক্লাস নিব। ঠিক আছে? বাংলা দ্বিতীয় ক্লাস হবে না? হ্যাঁ, বাংলা দ্বিতীয় ক্লাস তো হবে। আর নেক্সট আমি যেদিন ক্লাস নিব আমি তোমাদেরকে জানিয়ে দিব, সেদিন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার করাবো। একদিন বাংলা ফার্স্ট পেপার, একদিন বাংলা সেকেন্ড পেপার। ঠিক আছে? সমাসের উপর ক্লাস চাই, ইনশাআল্লাহ হবে। সেই ফুল আমাদেরই প্রাণ। ফুল বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? যেই ফুল আমরা ফোটাতে সক্ষম হয়েছিলাম কিসের মাধ্যমে? 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। তাহলে দেখো আমরা আজকে একটা দীর্ঘ সময় ধরে ক্লাস করলাম, তাই না? আপু সমাসের ক্লাস চাই প্লিজ। হ্যাঁ, অবশ্যই ক্লাস নিব, তোমরা যেটা বলবে সেটাতেই ক্লাস নিব। ইউটিউবে পাওয়া যাবে, হ্যাঁ ইউটিউবেও পাওয়া যাবে, প্লাস আমাদের এই যে সিআরএম এর যে গ্রুপ আছে, গ্রুপেও ক্লাসগুলো থাকে, তোমরা যে কোনো সময় দেখতে পারবে। এখন হচ্ছে আমরা যে কবিতাটি পড়লাম ফেব্রুয়ারি 1969, এই কবিতাটিতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে একটু সিরিয়াস ভাবে তোমরা কমেন্ট করে বলো। ঠিক আছে? সিরিয়াস ভাবে তোমরা জানাও যে এই ফেব্রুয়ারি 1969 যে কবিতাটি আমি আজকে পড়ালাম এটাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা আছে কিনা। আপু আর ক্লাস হবে না এখন? আর তো ক্লাস হবে না। হ্যাঁ, ইউটিউবেও পাওয়া যাবে।
আচ্ছা, তোমাদের মনে হয় আর কোনো অসুবিধা নেই, তাহলে হচ্ছে আমার আজকের ক্লাসটি তাহলে তোমাদের নেওয়া কাইন্ড অফ বলতে পারি যে সার্থক, অনেক অসুবিধার পরেও সার্থক, তাই না? তোমরা আমাদের ক্লাসটি যদি বুঝতে পারো তাহলে এটাই আমাদের জন্য এনাফ। ফিজিক্স পড়া বাকি আছে, তুমি পড়তে চলে যেতে পারো, আমাদের ক্লাসটি শেষ, ঠিক আছে? ফাতেমা বলছে জি আপু ক্লিয়ার, মেঘলা বলছে আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমরা সবাই জানাবে যে ক্লিয়ার কিনা। আর তোমরা যারা ক্লিয়ার তারা হচ্ছে যে তো ভালো, আর যারা বুঝতে পারোনি তারা কি করবে, সিআরডিএমই পেজে মেসেজ দিতে পারবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। আর যারা এখন ক্লাস করতে পারোনি, পরবর্তীতে যারা ক্লাস করবে অর্থাৎ রেকর্ড ক্লাস যারা দেখবে, তখনও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলেও তোমরা কমেন্ট করে রাখবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তাহলে তোমরা হচ্ছে আজকে যেটা পড়ালাম এই ক্লাসটি করার পরে কি করবে, এখনই যদি সময় থাকে ফেব্রুয়ারি 1969 কবিতাটা এখনই প্রয়োজন হলে পড়ে নিবে, তাই না? তাহলে কি হবে, একদম সাথে সাথে মাথায় আছে, কবিতাটা একদম অনেক ভালোভাবে বুঝে যাবে। তোমরা সবাই ভালো থাকো নেক্সট ক্লাস নেওয়ার আগ পর্যন্ত। আর হচ্ছে কালকেও আমার এক্সাম আছে, তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার এক্সামটা ভালোভাবে দিতে পারি। তোমরা অনেক ভালো থাকো, পড়াশোনা করতে থাকো ভালোভাবে, সিআরডিএমির সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে। এই পর্যন্তই আমি শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।